আছো তোমরা সবাই? অনেক দিন পর ফেসবুক গ্রুপে লাইভ ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি পড়াবো পদার্থবিজ্ঞান অধ্যায় 2, গতির উপর। তো আসলে একটা বড় সময় ফেসবুক গ্রুপে ক্লাস নেওয়া হয় নাই, ক্লাস নেওয়ার প্রয়োজন হয় নাই, দেন সময় হয় নাই, আর এগুলো একটু সমস্যা ভেজাল। তো তাক যাই হোক, যেহেতু আবার লকডাউন পড়ে গেছে, তো সহজে আর কোচিং করা সম্ভব না। তো আমি ভাবলাম যে সময়টা আছে, 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মতো যে সময়টা আছে, সে সময়টাতে আমি যদি পদার্থবিজ্ঞান শর্ট সিলেবাসে যে সাবজেক্টগুলো আছে এসএসসি 2021 সালে, এসএসসি হিসাবে 2021 না 2020 সালে হওয়ার কথা আসলে, এখন তো মনে হচ্ছে 2021 সালে হবে কিনা শিওর না। তো যাই হোক, তোমাদের এসএসসি যে শর্ট ফিজিক্স শর্ট সিলেবাসটা আছে, সে ফিজিক্স শর্ট সিলেবাসে যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলোকে আমি এই সপ্তাহে শেষ করার চেষ্টা করব। তো আজকে চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 2, মোশন। আমি গতির উপর ক্লাসটা নিব। তো তোমরা তোমাদের বন্ধুদেরকে ক্লাসটা শেয়ার করো, আর তোমরা ক্লাসটা পুরোটা দেখার চেষ্টা করবা, আর বন্ধুদেরকে শেয়ার করো, যত বেশি মানুষকে পারো ইনভাইট করো এবং শেয়ার করো ক্লাসটা যাতে তারাও করতে পারে। তো আমি ক্লাস শুরু করবো, 2 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করবো, ততক্ষণে তোমরা তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নাও। ইয়াসমিন আরফাত ইফতি, ওয়ালাইকুম আসসালাম। তোমাকে গুড ইভিনিং। ঠিক আছে, আচ্ছা। আমি কিছুক্ষণের মধ্যে ক্লাস মানে পড়ায় চলে যাব। তোমরা যত পারো তোমাদের বন্ধুদেরকে ক্লাসটা শেয়ার করো, যাতে তারাও ক্লাসটা করতে পারে। আচ্ছা, ওকে। আমরা গতি নিয়ে আলোচনা করব। আমাদেরকে প্রথমে বুঝতে হবে গতি জিনিসটা কি, আমাদেরকে বুঝতে হবে স্থিতি জিনিসটা কি। গতি, স্থিতি, প্রসঙ্গ কাঠামো, এই তিনটা নিয়ে আমরা ফার্স্টে আলোচনা করব। ওকে, ফার্স্টে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো বা প্রসঙ্গ বিন্দু। তো প্রসঙ্গ কাঠামো বা প্রসঙ্গ বিন্দু সম্পর্কে আমরা ফার্স্টে জানবো। প্রসঙ্গ কাঠামো, গতি, আগে স্থিতিটা লিখি তারপর গতি লিখবো। স্থিতি আর হচ্ছে গতি। প্রসঙ্গ কাঠামো, স্থিতি আর হচ্ছে গতি। তো আমি একটা চিত্র এঁকেই বুঝাই। ওকে, দেখো, আমি এখানে একটা গাছ আঁকছি, একটা মানুষ আঁকছি, আর একটা হচ্ছে গাড়ি আঁকছি। তো আমরা বুঝবো প্রসঙ্গ কাঠামো কি
আমরা বুঝবো স্থিতি কি, আমরা বুঝবো গতি কি। প্রসঙ্গ কাঠামো হচ্ছে যে বস্তুটার সাপেক্ষে অন্য কোনো বস্তুর গতি বা স্থিতি পরিমাপ করা হয়, ওই বস্তুটাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। আমি আবার বলতেছি, যে বস্তুর সাপেক্ষে অন্য কোনো বস্তুর গতি বা স্থিতি পরিমাপ করা হয়, সেই বস্তুটাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। আমি বুঝতে পারছি? ধরো আমি এটাকে প্রসঙ্গ কাঠামো না বলে এটাকে বলি, অর্থাৎ এই মানুষটা পর্যবেক্ষণ করতেছে কে গতিশীল আছে কে স্থিতিশীল আছে, অর্থাৎ এই মানুষটার সাপেক্ষে এই গাছটার কোনো অবস্থানের পরিবর্তন হয় না সময়ের সাপেক্ষে, সেটা আমি বলতে পারি এই মানুষটার সাপেক্ষে এই গাছটা স্থিতিশীল, এই মানুষটার সাপেক্ষে এই গাড়িটা গতিশীল। যেহেতু এই মানুষটার সাপেক্ষে আমি গাছের এবং গাড়ির গতি এবং স্থিতি পরিমাপ করতেছি, তাহলে আমি বলতে পারি এই মানুষটা হচ্ছে আমাদের প্রসঙ্গ কাঠামো। তাহলে প্রসঙ্গ কাঠামো কি? যার সাপেক্ষে অন্য কোনো বস্তুর গতি বা স্থিতি পরিমাপ করা হয় তাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। যার সাপেক্ষে অন্য কোনো বস্তুর গতি বা স্থিতি পরিমাপ করা হয় তাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। ইফতি বলছো দ্য ম্যান ইজ টু শর্ট, হ্যাঁ একটু বাটি মানুষটা, তার সমস্যা নেই। দেখো তাহলে যার সাপেক্ষে অন্য কোনো বস্তুর গতি বা স্থিতি পরিমাপ করা হয় তাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। তাহলে প্রসঙ্গ কাঠামো আমরা বুঝতে পারছি, প্রসঙ্গ কাঠামো হচ্ছে যার সাপেক্ষে অন্য কোনো বস্তুর গতি বা স্থিতি পরিমাপ করব। এবার হচ্ছে স্থিতি কি আর হচ্ছে গতি কি, খেয়াল করো। স্থিতি আর হচ্ছে গতি। স্থিতি হচ্ছে সময়ের সাথে সাথে, সময়ের সাথে সাথে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে, সময়ের সাথে সাথে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে অন্য কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হলে তখন সেই বস্তুটাকে বলা হয় স্থিতিশীল বস্তু, আর বস্তুর ওই অবস্থাটাকে বলা হয় স্থিতি। আমি আবার বলতেছি, মনোযোগ দাও সবাই। সময়ের সাথে সাথে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হলে তখন সেই বস্তুটাকে বলা হয় স্থিতিশীল বস্তু, এবং বস্তুর ওই স্থিতিশীল অবস্থাটাকে বলা হয় স্থিতি। আমি বুঝতে পারছি? আমি আবার বলতেছি, সময়ের সাপেক্ষে, সময়ের সাথে সাথে, সময়ের সাথে সাথে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে অন্য কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হলে তাকে স্থিতি বলতেছে। তাহলে স্থিতি জিনিসটা কি আমরা বুঝতে পারছি। এবার হচ্ছে গতি। গতি জিনিসটা কি? সময়ের সাথে সাথে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে, সময়ের সাথে সাথে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে এই বস্তুটার অবস্থান পরিবর্তন হলে, সময়ের সাপেক্ষে, সময়ের সাথে সাথে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হলে সেটাকে বলা হয় গতি। আশা করি গতি, স্থিতি এবং প্রসঙ্গ কাঠামো কি তোমরা বুঝতে পারছো। প্রসঙ্গ কাঠামো হচ্ছে যার সাপেক্ষে কোনো বস্তুর গতি বা স্থিতি পরিমাপ করা হয়। তারপর স্থিতি হচ্ছে সময়ের সাথে সাথে প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে কোনো বস্তু অবস্থানের পরিবর্তন না হলে তাকে স্থিতিশীল বলা হয়। আর গতি হচ্ছে সময়ের সাথে সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হলে তাকে গতি বলা হচ্ছে। আচ্ছা, আমরা দেখতেছি আতিক জয়েন করছো, আতিক হাসান ওয়াচিং, ভেরি গুড। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা এরপরে আসব। আমরা প্রসঙ্গ কাঠামো সম্পর্কে পড়ছি, স্থিতিশীল পড়ছি আর গতি পড়ছি। আমরা আস্তে আস্তে সরণ, দূরত্ব এগুলো সম্পর্কে জানব। দূরত্ব এবং সরণ সম্পর্কে জানব। দূরত্ব এবং সরণ। দূরত্ব শব্দের অর্থ দিয়ে বোঝাচ্ছে আসলে কত দূরে আছে। তাহলে দূরত্ব মানে কত দূর। যেমন আমি যদি বলি এটা হচ্ছে একটা এ অবস্থান, এটা হচ্ছে একটা বি অবস্থান, এটা হচ্ছে একটা সি অবস্থান, এটা হচ্ছে একটা ডি অবস্থান। একটা মানুষ বা কোন একটা বস্তু যদি এ থেকে বি তে যায়, দেন বি থেকে সি তে যায় এবং সি থেকে ডি তে যায়, আমি যদি তাদের দূরত্বটা হিসাব করি, এ থেকে বি এর দূরত্ব হচ্ছে 6 মিটার, বি থেকে সি এর দূরত্ব হচ্ছে 7 মিটার এবং সি থেকে ডি এর দূরত্ব হচ্ছে 8 মিটার। যদি এটা হয়, হ্যাঁ যদি এটা হয়ে থাকে, বা 9 মিটার দিতে পারি আমরা, 9 মিটার। তাহলে একটা মানুষ
এ থেকে ফার্স্টে বি তে গেল, বি থেকে সি তে গেল, সি থেকে ডি তে গেল, তাহলে তার মোট দূরত্ব হবে, এবি প্লাস বিসি প্লাস সিডি, অর্থাৎ তার মোট দূরত্ব হবে 6 প্লাস 7 প্লাস 9 মিটার। তাহলে এটা হচ্ছে আমার দূরত্ব। তাহলে আমি যোগ করলে কত হয়, এটা যোগ করলে হচ্ছে 22 মিটার, অর্থাৎ 22 মিটার। তাহলে এই যে একটা বস্তু এ থেকে বি তে, বি থেকে সি তে এবং সি থেকে ডি তে যাচ্ছে, তাহলে সে মোট কতটুকু পথ অতিক্রম করতেছে, সে যতটুকু পথ অতিক্রম করে ওই পথের মানটাকে বলতেছি আমি দূরত্ব। আর সরণ কি? আচ্ছা, মানুষটা ফার্স্টে কোথায় ছিল? এতে ছিল। মানুষটা ফার্স্টে এতে ছিল, সে এ থেকে কোথায় গেছে? ডি তে, অর্থাৎ কতটুকু সরে গেছে, একটা বস্তু যতটুকু সরে গেল, ওই যতটুকু সরে গেল ওই মানটাকে বলতেছে সরণ। তাহলে সরণ মানে সরে যাওয়ার ব্যাপারটাকে সরণ বলতেছে, কতটুকু সরে গেল বস্তুটা। তাহলে একটা বস্তু এ থেকে ডি তে গেল, তাহলে এ থেকে ডি তে গেল। দেখো একটা কথা খুব ভালো করে খেয়াল করবা, আমি যখন বলতেছি মানুষটা কতটুকু পথ অতিক্রম করছে, আমাকে কিন্তু বলতে হচ্ছে না কোন দিকে গেল, এটা আমি বলতেছি না, আমি বলছি কতটুকু পথ অতিক্রম করতেছে। তাহলে এখানে দিকের প্রয়োজন হচ্ছে না, তাহলে দূরত্ব প্রকাশ করতে দিকের প্রয়োজন হয় না। কিন্তু আমি যখন বলতেছি সরে গেল, আমি যদি এই মার্কারটাকে সরাই, তাহলে কোন দিক থেকে কোন দিকে সরাইছি, নিচ থেকে উপরে তুলছি, তাহলে সরানোর ফলে সরালে কোন দিকে সরাচ্ছি এটা জানতে ইচ্ছা করে, ঠিক আছে? তাহলে সরণ অবশ্যই একটা দিক রাশি, অর্থাৎ একটা ভেক্টর রাশি। সরণ প্রকাশ করার জন্য দিকের প্রয়োজন হয়, কিন্তু দূরত্ব একটা স্কেলার রাশি, দূরত্ব প্রকাশ করার জন্য কোনো দিকের প্রয়োজন হয় না, কিন্তু সরণ প্রকাশ করার জন্য দিকের প্রয়োজন হয়। তাহলে এই বস্তুটা এ থেকে ডি তে সরে গেল, ধরে নিচ্ছে এ থেকে ডি এর দূরত্ব হচ্ছে 5 মিটার, তাহলে সরণকে প্রকাশ করা হয় এভাবে, এডি একটা দিক চিহ্ন দিব, ইকুয়াল টু হচ্ছে 5 মিটার। তাহলে সরণের মান হচ্ছে 5 মিটার। তাহলে ভালো করে খেয়াল করো, এখানে সরণ হয়েছে 5 মিটার, কোন দিক থেকে? এ থেকে ডি এর দিকে, তাই আমি অ্যারোটা এ থেকে ডি এর দিকে দিছি। তাহলে সরণ মানে আসলে কতটুকু সরে গেল। তাহলে সরণ আর দূরত্ব এক কথা নয়, কিন্তু আমাদের বইয়ে যখন সৃজনশীল অঙ্কগুলো করানো হয়, তখন দেখবা সরলরেখিক দূরত্ব নিয়ে আমরা আলোচনা করি। অর্থাৎ সরলরেখিক সোজা কিভাবে, একটু আমি বুঝাই। ধর একটা গাড়ি, এটা হচ্ছে একটা ট্রাক, এটা হচ্ছে একটা মালবাহী ট্রাক। তাহলে এই ট্রাকটা যে রাস্তা দিয়ে যাচ্ছে, ধর এই ট্রাকটা এ বিন্দু থেকে বি বিন্দুতে আসলো, তোমরা যদি ভালো করে খেয়াল করো, এই ট্রাকটা ঠিক যতটুকু পথ অতিক্রম করলো, এ থেকে আসলো বিতে, আস্তে আস্তে ট্রাকটা একটু চিকন হয়ে গেছে মনে হয় না? আচ্ছা ঠিক আছে, একটু বাঁকা টাকা হয়েছে, সমস্যা নাই, এটা ম্যাটার করে না। আচ্ছা, এই যে ট্রাকটা এখান থেকে এখানে আসলো, এ থেকে বিতে আসলো, তাহলে ট্রাকটা একটা পথ অতিক্রম করছে, তাহলে এখানে ওর দূরত্ব হচ্ছে এবি, এবং ওর সরণ যেটা, ও কতটুকু সরে গেছে, এ থেকে বিতে আসছে, তাহলে সরণও কিন্তু এবি। অর্থাৎ আমাদের বইয়ে যে সৃজনশীল অঙ্কগুলো করানো হয়, ওগুলো সরলরৈখিক দূরত্বের অঙ্ক। অর্থাৎ সেখানে এক সরল রেখে যাচ্ছে বস্তুটা, এ থেকে বি, বি থেকে সি তে যাচ্ছে না। এক্ষেত্রে কিন্তু দূরত্ব আর সরণ সমান হতো না। আমাদের বইয়ে যে অঙ্কগুলো করা হয় দেখবা প্রায় ক্ষেত্রে দূরত্ব উল্লেখ করে, কিন্তু আমরা সরণের এস দিয়ে অঙ্কগুলো করে ফেলি। কেন? সেখানে সৃজনশীল বা বইয়ে যে অঙ্কগুলো করানো আছে সেগুলো হচ্ছে সরলরৈখিক দূরত্বের অঙ্ক, যার ফলে দূরত্ব যা সরণতা। আমাদের সৃজনশীল আমরা যে অঙ্কগুলো করতেছি, বইয়ে যে অঙ্কগুলো করানো হচ্ছে, সেখানে দূরত্ব যা সরণতা। কেন? সরলরৈখিক দূরত্ব। দেখো এখানে ও যতটুকু পথ অতিক্রম করছে, ওর সরণও ঠিক ততটুকু হয়েছে, যার কারণে, অর্থাৎ একমাত্রিক গতি, এগুলো হচ্ছে একমাত্রিক গতি হওয়ার কারণে ওয়ান ডাইমেনশনাল মোশন। একমাত্রিক গতি হওয়ার কারণে দূরত্ব এবং সরণ সমান।
আচ্ছা, আমরা এতটুকু পড়লাম। এরপর আমরা তাহলে আমরা বুঝতেছি যদি একমাত্রিক গতি হয় তাহলে দূরত্ব এবং সরণ সমান হবে, মানে একই হবে। এরপর আমরা একটা জিনিস জানবো, সেটা হচ্ছে সরণকে s দিয়ে প্রকাশ করে। এবার আমরা জানবো বেগ সম্পর্কে, বেগ বা ভেলোসিটি এবং হচ্ছে দ্রুতি। আচ্ছা, দ্রুতিকে আগে লেখা উচিত। দ্রুতি এবং বেগ সম্পর্কে আমরা জানব। যদি দূরত্বকে আমি যদি সময় দিয়ে ভাগ করি, আমি যে জিনিসটা পাবো সেটা হচ্ছে দ্রুতি। আর সরণকে আমি যদি সময় দিয়ে ভাগ করি তাহলে আমি যে জিনিসটা পাবো সেটা হচ্ছে বেগ। অর্থাৎ দ্রুতি আর বেগ দুইটা ভিন্ন জিনিস। দ্রুতি মানে হচ্ছে আসলে স্পিড, কতটুকু স্পিডে গেল বস্তুটা। দ্রুতি মানে হচ্ছে আসলে স্পিড, বস্তু কত দ্রুত গেল। অর্থাৎ দূরত্বকে আমি যদি সময় দিয়ে ভাগ করে দিই আমি যেটা পাবো সেটা হচ্ছে দ্রুতি। আর বেগ কি? বেগ হচ্ছে সরণকে সময় দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায়। তোমরা এটা জাস্ট খেয়াল করো, সরণ কিন্তু একটা ভেক্টর রাশি। ভেক্টর রাশিকে স্কেলার রাশি দিয়ে ভাগ করলে আনসারটা সবসময় ভেক্টর হবে। ভেক্টর রাশিকে স্কেলার রাশি দিয়ে ভাগ করলে আনসারটা সবসময় ভেক্টর হবে, এটা মনে রাখবা। তাহলে সরণ একটা ভেক্টর রাশি, ভেক্টর রাশিকে সময় একটা স্কেলার রাশি, সময় কোনো দিক নাই। তাহলে ভেক্টর রাশিকে আমি যদি স্কেলার রাশি দিয়ে ভাগ করি আনসারটা আসবে অবশ্যই একটা ভেক্টর রাশি। তাহলে বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি আর দ্রুতি হচ্ছে একটা স্কেলার রাশি। বেগকে প্রকাশ করা হয় v দ্বারা। বেগের একক হচ্ছে, এখানে সরণের একক হচ্ছে মিটার, সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে বেগের একক হবে ms ইনভার্স 1। যেহেতু 1/s, 1/s মানে হচ্ছে s ইনভার্স 1, তাহলে s ইনভার্স 1, তাহলে একক হচ্ছে ms ইনভার্স 1। আর মাত্রা হচ্ছে ভরের সরণের মাত্রা হচ্ছে কি l। তাহলে সরণের মাত্রা হচ্ছে, তাহলে বেগের মাত্রা যদি লিখি, সরণের মাত্রা হচ্ছে l আর সময়ের মাত্রা হচ্ছে t, তাহলে lt ইনভার্স 1। তাহলে এটা হচ্ছে বেগের মাত্রা। তাহলে বেগের মাত্রা হচ্ছে, বেগের একক হচ্ছে ms ইনভার্স 1 এবং বেগের মাত্রা হচ্ছে lt ইনভার্স 2। আচ্ছা, এখানে আরেকটা কথা মনে রাখবা, দ্রুতির মাত্রাও কিন্তু সেম। দ্রুতির মাত্রা হচ্ছে lt ইনভার্স 1, এটা মনে রাখবা। দ্রুতি এবং বেগ দুইটার মাত্রা একই এবং এদের এককও একই, দুইটার এককও সেম। একক হচ্ছে ms ইনভার্স 1। অর্থাৎ দ্রুতির মাত্রা যা বেগের মাত্রাও তা, দ্রুতির একক যা বেগের এককও তা। তাহলে এটা হচ্ছে বেগ এবং দ্রুতি। আমরা এবার দ্রুতি নিয়ে একটু সুন্দর করে আলোচনা করব, বেগ জিনিসটা ফিল করার চেষ্টা করব। বেগ আসলে মূলত কি বোঝাচ্ছে? বেগ যদি কোন একটা বস্তু যদি এমন ভাবে যাত্রা করে, যে এটা প্রথম সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ড, তৃতীয় সেকেন্ড, চতুর্থ সেকেন্ড, পঞ্চম সেকেন্ড, ষষ্ঠ সেকেন্ড, তাহলে এক সেকেন্ড করে করে আমি আলোচনা করছি। এটা একটা সেকেন্ড, এটা একটা সেকেন্ড, এটা একটা সেকেন্ড, এটা একটা সেকেন্ড, প্রত্যেক সেকেন্ড পর পর কতটুকু পথ অতিক্রম করছে সেটা আমি এখানে দেখাচ্ছি। অর্থাৎ প্রত্যেক সেকেন্ড পর পর ওই বস্তুটা ঠিক কতটুকু পথ অতিক্রম করে সেটা আমি দেখাইছি এখানে। দেখাচ্ছি প্রথম সেকেন্ডে গেছে 5 মিটার, তারপর সেকেন্ডে 5 মিটার, তারপর সেকেন্ডে 5, এরকম করে করে ও বস্তুটা পথ অতিক্রম করছে। এই যে একটা বস্তু এক সেকেন্ডে যতটুকু পথ অতিক্রম করে সেটা হচ্ছে ওই সেকেন্ডের জন্য বস্তুটার বেগ। অর্থাৎ বেগ কি? বেগ হচ্ছে আসলে দূরত্ব, সরণের পরিবর্তনের হার। বেগ কি? সরণের পরিবর্তনের হার। অর্থাৎ কতটুকু সরণ পরিবর্তন হচ্ছে। এক সেকেন্ডে একটা বস্তুর যতটুকু সরণ হয়, এক সেকেন্ডে একটা বস্তুর যতটুকু সরণ হয় সেই সরণটাকে বলতেছে আমি বেগ। তাহলে এক সেকেন্ডে বস্তুর যতটুকু সরণ হয় তাকে বলতেছে বেগ। তাহলে বেগ মানে কি? এক সেকেন্ডে যতটুকু পথ অতিক্রম করে। আচ্ছা, আমি যদি বলি এইভাবে, বস্তুটা তো এখানে সবসময় 5 মিটার করে করেই গেছে। যদি বস্তুটা এমন হইতো, প্রথম সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ড, তৃতীয় সেকেন্ড, চতুর্থ সেকেন্ড, তাহলে প্রথম সেকেন্ডে গেছে 2 মিটার, তারপরে সেকেন্ডে ঠিক এতটুকু পথে সে গেল
7 মিটার, এতটুকু পথে সে গেল 12 মিটার, আর এতটুকু পথে সে গেল 17 মিটার। আচ্ছা, তাহলে খুব ভালো করে খেয়াল করো, খুব ভালো করে খেয়াল করো, এই বস্তুটা প্রথম সেকেন্ডে গেল 2 মিটার, তারপর সেকেন্ডে গেল 7 মিটার, এরপর সেকেন্ডে গেল 12 মিটার, তারপর সেকেন্ডে গেছে 17 মিটার। অর্থাৎ বস্তুটার বেগের পরিবর্তন হচ্ছে, এখানে বেগ বৃদ্ধি পাচ্ছে, বেগ এখানে বস্তুটার বেগ বৃদ্ধি পাচ্ছে। এক সেকেন্ডে কতটুকু বেগ বৃদ্ধি পাচ্ছে, এটা হচ্ছে প্রথম সেকেন্ড। দ্বিতীয় সেকেন্ডে কতটুকু বেগ বৃদ্ধি পাইছে 5, তারপর সেকেন্ডে কতটুকু বেগ বৃদ্ধি পাইছে 5, এরপর সেকেন্ডে কতটুকু বেগ বৃদ্ধি পাইছে 5। অর্থাৎ 5 মিটার পার সেকেন্ড করে করে তার বেগটা বৃদ্ধি পাচ্ছে। এই যে বেগ বৃদ্ধি পাচ্ছে, বেগ বৃদ্ধি পাওয়ার এই ব্যাপারটাকে বলতেছে ত্বরণ। অর্থাৎ সময়ের সাথে সাথে কোনো বস্তুর বেগ বৃদ্ধি পাওয়ার ব্যাপারটাকে বলা হচ্ছে ত্বরণ। তাহলে ত্বরণকে প্রকাশ করা হয় এ দ্বারা, ত্বরণের একক হচ্ছে ms ইনভার্স 2, আর ত্বরণের মাত্রা হচ্ছে lt ইনভার্স 2। অর্থাৎ সময়ের সাথে সাথে কোনো বস্তুর বেগ পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। ত্বরণ বেগ যদি বৃদ্ধি পায় তখন সেটা ধনাত্মক ত্বরণ, বেগ যদি হ্রাস পায় তখন সেটা ঋণাত্মক ত্বরণ, এবং ঋণাত্মক ত্বরণকে বলা হয় আসলে সাধারণত মন্দনও বলা হয়। ঠিক আছে, তাহলে বেগ যদি বৃদ্ধি পায় তাহলে সেটা হচ্ছে ত্বরণ, বেগ যদি হ্রাস পায় সেটা হচ্ছে ঋণাত্মক ত্বরণ বা হচ্ছে মন্দন। আচ্ছা, আমরা কয়টা সূত্র আছে, এই সূত্রগুলো খুব ভালো করে শিখে ফেলবো। সূত্রগুলো আমি লিখে দিচ্ছি, মূলত 5টা সূত্র। এই সূত্রগুলো তোমাদেরকে অবশ্যই 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 মেমোরাইজ করতে হবে। এই সূত্রগুলো অবশ্যই তোমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। এখানে জাস্ট 5টা সূত্র আছে, সেগুলো কি কি? v = u + at, v = u² + 2s, s = ut + half at square, s = u + v/2 * t, আর s = vt। এটা কখন হবে? যখন বস্তুটা সমবেগে যাবে, অর্থাৎ বস্তুর ত্বরণ থাকবে না, তখন এই সূত্রটা কাজে লাগবে। ওকে, দেখো এতটুকু যদি হয় তাহলে আমরা নেক্সট টপিকে যাব। যেহেতু বেগ জিনিসটা পড়াইছি, আমরা আপেক্ষিক বেগ জিনিসটা একটু বোঝার চেষ্টা করব। যেহেতু বেগ জিনিসটা বুঝছি, আমরা এখন আপেক্ষিক বেগ জিনিসটা একটু বোঝার চেষ্টা করব। খুব ভালো করে খেয়াল করো, আপেক্ষিক বেগ জিনিসটা কি। ধরো তোমরা প্রায় সময় খেয়াল করবা, তোমরা যখন ট্রেনে করে যাও বা বাসে করে যাও, গ্রামের বাড়িতে বা এরকম কোথাও যাও, তো বাস যখন চলতে থাকে দেখবা পাশের যে গাছগুলো আছে সেই গাছগুলো তোমাদের থেকে পেছনে চলে যাচ্ছে। তোমরা যদি খুব ভালো করে খেয়াল করো, দেখে কিছুক্ষণের জন্য মনে হবে আসলে গাছগুলো নিজে থেকে পেছনে চলে যাচ্ছে, অর্থাৎ গাছগুলো গতিতে আছে। তুমি যখন পাশে তাকাবা তাহলে দেখবো পাশের যে সিনারিওটা এটা অনেক স্পিডে পেছনে চলে যাচ্ছে। তো এটা কেন হচ্ছে? এটা হচ্ছে আসলে আপেক্ষিকতা। ওই যে গাছটা, ওই গাছটাকে মুভ করতে পারে না, গাছটা মুভ করতে পারে না। তাহলে এই যে গাছটার একটা মোশন তুমি দেখতেছো বা ফিল করতেছো, এটাই হচ্ছে আপেক্ষিকতা। অর্থাৎ তুমি গাড়িতে বসে যখন জানলা দিয়ে তাকাচ্ছ, দেখতেছো একটা গাছ তোমাকে ক্রস করে চলে যাচ্ছে। এই যে তোমার সাপেক্ষে গাছটা গতিশীল হচ্ছে, এটাই হচ্ছে আপেক্ষিক গতি বা আপেক্ষিক, আর ওই গাছটার যে বেগ সেটা হচ্ছে আপেক্ষিক বেগ। তাহলে আপেক্ষিক বেগ জিনিসটা আমরা একটু বুঝবো। যেমন ধরো এটা হচ্ছে একটা গাড়ি,
এটা একটা গাড়ি, এটা আরেকটা গাড়ি, এই দুইটা গাড়ি বিপরীত দিকে যাত্রা করতেছে। ওর বেগ হচ্ছে, এটা হচ্ছে এটা এ নং গাড়ি, এটা হচ্ছে বি নং গাড়ি। এই যে গাড়িটা, এই গাড়িটার যে বেগ সেটা হচ্ছে 10 ms ইনভার্স 1, আর এই যে গাড়িটা সেটার বেগ হচ্ছে 20 ms ইনভার্স 1। জিনিসটাকে একটু আমরা একটু অন্যভাবে লিখি, আমরা লিখি এইভাবে, ধরো এটা একটা বাস বা গাড়ি, এটা আরেকটা গাড়ি, এবং এটা হচ্ছে এ নং গাড়ি, এটা হচ্ছে বি নং গাড়ি। তাহলে এই যে গাড়িটা, সেই গাড়িটার একটা বেগ আছে, এই গাড়িটার একটা বেগ আছে, এরা পরস্পর একই দিকে গতিশীল। এই গাড়িটার যে বেগ, এই গাড়িটার যে বেগ, সে বেগটা হচ্ছে 25 ms ইনভার্স 1, আর এই গাড়িটার যে বেগ সেটা হচ্ছে 15 ms ইনভার্স 1। তোমরা আবার ভাবিও না এই গাড়িটা একটা পিছনে, মানে সাইডেই আছে, ও জাস্ট ওকে অতিক্রম করে যেতে পারবে, এমন না যে ওকে দিকে পেছনে ডাকা আমার প্ল্যান আছে, এরকম না, ওকে জাস্ট পাস দিয়ে যাবে। তো এটা হচ্ছে 25 ms ইনভার্স 1, এটা হচ্ছে 15 ms ইনভার্স 1। তো আমরা আপেক্ষিক গতি জিনিসটা একটু বুঝবো। যদি আপেক্ষিক গতি জিনিসটা আমরা ফিল করতে পারি, বুঝতে পারি, দেন আমরা যাব মহাবিশ্বের সকল বস্তু কণার গতি কেন পরম নয়, সকল বস্তু কণার স্থিতি কেন পরম নয়, সেটাতে আমরা যাব। আচ্ছা দেখো, এই যে আপেক্ষিক গতি জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করব। আপেক্ষিক গতি জিনিসটা বোঝা খুব দরকার। যখন তুমি দেখবা তুমি একটা গাড়িতে যাচ্ছ, ধরো ট্যাক্সি করে যাচ্ছ, তোমার ঠিক সামনে দিয়ে ট্যাক্সি করে যাচ্ছ, তোমার ঠিক সামনে দিয়ে আরেকটা ট্যাক্সি, মানে তোমার গতির বিপরীত দিকে আর কি, আরেকটা ট্যাক্সি তোমার পাশ দিয়ে যাচ্ছে। তখন দেখবা ট্যাক্সিটার দিকে তাকিয়ে দেখবা খুব জোরে ট্যাক্সিটা যেন চলে গেল, অথবা কোন একটা সাইকেল, একটা মানুষ সাইকেল চালিয়ে যাচ্ছে, এটা খুব জোরে যেন সাইকেলটা চলে গেল, অর্থাৎ তোমাকে খুব স্পিডে সে ক্রস করে গেল। জিনিসটা বোঝার চেষ্টা করো, তোমার গতি এদিকে, বস্তুটার গতি তোমার বিপরীতে, তাহলে তোমার মনে হচ্ছে ওই বস্তুর গতি যেন বেড়ে যাচ্ছে। আসলে এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে দুইটা বেগ যোগ হয়ে যাচ্ছে। এই বস্তুটার, এই এ বস্তু যেটা আছে, সে এ বস্তুর বেগ হচ্ছে 10 ms ইনভার্স 1। এই বস্তুটা তখন এই বস্তুটাকে দেখবে এই বস্তুর গতি হয়ে গেছে VA প্লাস VB, সরি VB প্লাস VA, অর্থাৎ এই বস্তুটা দেখবে এই বস্তুটার সাপেক্ষে এই বস্তুটার আপেক্ষিক বেগ হবে VB প্লাস VA, অর্থাৎ 20 প্লাস 10 ইকুয়াল টু হচ্ছে 30। জিনিসটা বুঝতে পারছো? অর্থাৎ ও দেখবে এই গাড়িটা 30 ms ইনভার্স 1 বেগে তাকে ক্রস করে যাচ্ছে, অর্থাৎ বেগটা বেড়ে গেছে। জিনিসটা আসলে ওর ক্ষেত্রে সেম হবে, বি বস্তুর ক্ষেত্রে জিনিসটা সেম হবে। বি বস্তুর ক্ষেত্রে কি হবে, বি বস্তুর ক্ষেত্রে হবে আপেক্ষিক বেগটা হবে VA প্লাস VB। VA প্লাস VB ইকুয়াল টু হবে 20 প্লাস 10 প্লাস 20 ইকুয়াল টু হচ্ছে 30। অর্থাৎ এই বি বস্তুটা দেখবে, এই এ বস্তুটা, সরি বি গাড়িটা দেখবে এই এ গাড়িটা 30 ms ইনভার্স 1 বেগে তাকে ক্রস করে যাচ্ছে। এটাই হচ্ছে আপেক্ষিকতা। অর্থাৎ ওটা আসলে ওর রিয়েল বেগটা না, ওরা আপেক্ষিক বেগ। জিনিসটা বুঝাতে পারছি আমি? এখানে এই বি গাড়িটা দেখতেছে এ গাড়িটা ওকে 30 ms ইনভার্স 1 বেগে ক্রস করে গেছে। তাহলে এই যে 30 ms ইনভার্স 1, এটা কি ওর রিয়েল বেগ নাকি আপেক্ষিক বেগ? এটা হচ্ছে ওর আপেক্ষিক বেগ। আশা করি আমি বুঝতে পারছি জিনিসটা। ওকে, আমরা এখন দেখব যদি দুইটি বস্তু একই দিকে যাত্রা করে তাহলে কি হবে। দুটি বস্তু যদি একই দিকে যাত্রা করে, তুমি যখন ট্যাক্সি করে যাচ্ছ, পাশে দেখবে আরেকটা ট্রাক যাচ্ছে, দেখে মনে হবে ট্রাকটা খুব আস্তে আস্তে যাচ্ছে, তুমিও যেদিকে যাচ্ছ ট্রাকটাও ঠিক সেদিকে যাচ্ছে। তোমার পাশের দিকে তাকিয়ে মনে হবে ট্রাকটা খুব আস্তে করে তোমাকে ক্রস করে চলে যাচ্ছে। আসলে কি ট্রাকটা এত আস্তে চলে? না, এত আস্তে চলে না। ট্রাক ট্রাকের মতো গতিশীল অবস্থায় আছে, কিন্তু তোমার সাপেক্ষে ট্রাকটা স্থিতিশীল লাগতেছে তোমার কাছে। আমি আশা করি বুঝতে পারছি। তোমার সাপেক্ষে মনে হচ্ছে ট্রাকটাকে স্থিতিশীল, কিন্তু আসলে সরি স্থিতিশীল না, তোমার সাপেক্ষে মনে হচ্ছে ট্রাকটার গতি একটু কম, কিন্তু আসলে ট্রাকের বেগ এত কম না। ট্রাক
নির্দিষ্ট বেগে আছে, ওর মতো বেগে আছে। তাহলে ব্যাপারটা কিরকম দেখো, এই যে বাসটা, এই বাসটা ধরো, এই বাসটা তো তুমি বসে আছো, এই বাসটা তুমি চালাচ্ছ, বাসটা তুমি চালাচ্ছ সাপোজ, হ্যাঁ। তো এটা হচ্ছে একটা কার, এখানে তোমার বন্ধু চালাচ্ছে কারটা, লাঠি দিয়ে কার চালাচ্ছে, এরকম একটা লাঠি দিয়ে। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে একটা বাস, এই বাসটা তুমি চালাচ্ছ, এটা একটা কার, এই কারটা তোমার বন্ধু চালাচ্ছে। এখন তুমি যখন বাসে করে যাচ্ছ, ভালো করে খেয়াল করো, তুমি 25 ms/1 বেগে যাচ্ছ, মানে তোমার তো একদম বড় একটা বাস, তুমি এরকম একটা ভাব নিয়ে 25 ms/1 বেগে দিছো যাত্রা। আর এখানে তোমার বন্ধু 15 ms/1 বেগে, যেহেতু নতুন কার কিনছে, ওর ভয় লাগতেছে আসলে এত স্পিডে চালাইতে, যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় কারটা নষ্ট হয়ে যাবে, ও তো যাবে, কার নষ্ট হয়ে যাবে। তো ও চিন্তা করছে যে না, আমি একটু আস্তে চালাবো, ও 25 ms/1 বেগে সামনের দিকে যাচ্ছে। তাহলে এই এর সাপেক্ষে বি এর বেগ হবে, এর সাপেক্ষে বি এর বেগ, এ গাড়িটার সাপেক্ষে বি গাড়িটার বেগ, অর্থাৎ তোমার সাপেক্ষে তোমার বন্ধুর গাড়ির বেগ হবে, তোমার সাপেক্ষে তোমার বন্ধুর গাড়ির বেগটা আমি এখন বের করব। তাহলে এর সাপেক্ষে বি বস্তুর বেগ হবে 25 - 15 = হচ্ছে 10 ms/1। এটা আমি একটু ভুল বলে ফেলছি, সরি একটু ভুল হয়ে গেছে, এটা আসলে হবে ভি মাইনাস বি এ, অর্থাৎ ওর বেগ থেকে তোমার বেগটা মাইনাস হবে। তাহলে ওর বেগ কত 15, তোমার বেগ কত 25, তাহলে आंसर কত আসে -15 ms/1। দেখো आंसरটা মাইনাস আসছে, অর্থাৎ তুমি যেদিকে যাচ্ছ, তুমি তো 25 ms/1 বেগে যাচ্ছ, একটা সময় তুমি তোমার বন্ধুকে ক্রস করে যাবা, তখন তোমার বন্ধু কিন্তু, যেহেতু তুমি তোমার বন্ধুকে ক্রস করে যাচ্ছ, তাহলে তোমার বন্ধু কিন্তু পিছিয়ে গেল, তাহলে ওর বেগটা বিপরীত দিকে মনে হবে তোমার। তুমি যখন তোমার বন্ধুকে ক্রস করে চলে যাচ্ছ, তখন তোমার বন্ধু কিন্তু তোমার থেকে পিছিয়ে গেল, অর্থাৎ তোমার দেখে মনে হবে তোমার বন্ধু মনে পেছনের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ তার বেগটা পেছনের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ -15 ms/1। তাহলে এর সাপেক্ষে বি এর বেগ হবে -15 ms/1, অর্থাৎ সে তোমার থেকে পিছিয়ে যাবে, অর্থাৎ পেছনের দিকে চলে যাবে, এবং তার বেগ হবে, আমার এখানে মান ভুল হয়েছে, এটা 15 না, এটা 10 হবে। দেখো এটা হবে -10 ms/1, এটা কি হবে -10 ms/1, অর্থাৎ -10 ms/1 বেগে এই বস্তুটা পেছনের দিকে চলে যাবে। আসলে কি বি এর বেগ -10 ms/1? মাইনাসই তো না, ওর বেগ তো প্লাস, ও সামনের দিকে যাচ্ছে। তাহলে কিন্তু তোমার মনে হচ্ছে ওর বেগটা পেছনের দিকে যাচ্ছে, তার মানে তোমার মনে হচ্ছে তার বেগটা ঋণাত্মক, এবং তোমার মনে হচ্ছে ওর বেগ হচ্ছে 10 ms/1, যদিও ওর বেগ হচ্ছে 15 ms/1। আমি আশা করি তোমাদেরকে বুঝাতে পারছি, অর্থাৎ ওর বেগটা হ্রাস পাইছে। কতটুকু বেগ হ্রাস পাইছে? 5 ms/1 বেগ হ্রাস পাইছে। তাহলে এটা তোমার সাপেক্ষে তোমার বন্ধুর বেগ হচ্ছে -10 ms/1, অর্থাৎ তোমার বন্ধু, তুমি দেখতেছো তোমার বন্ধু 10 ms/1 বেগে পেছনের দিকে চলে যাচ্ছে। এখন আমি যদি একটু অন্যভাবে চিন্তা করি, আমি যদি বলি বি এর সাপেক্ষে এর বেগ, অর্থাৎ তোমার বন্ধু কি রকম দেখতেছে, বি এর সাপেক্ষে এর বেগ, তাহলে বি এর সাপেক্ষে এর বেগ কি হবে? বি এ মাইনাস হচ্ছে বিবি, তাহলে কি হবে, একটু উল্টা হবে, তাহলে হবে বি এ হবে 25 - 15, 25 - 15 মানে হচ্ছে আসলে কত, 10 ms/1। অর্থাৎ তোমার বন্ধু দেখবে তুমি 25 ms/1 বেগে ওকে ক্রস করতেছো না, কারণ অলরেডি ওর নিজেরই একটা বেগ আছে 15 ms/1 সামনের দিকে, তাহলে অলরেডি ওর একটা 15 ms/1 বেগের সামনের দিকে আছে, আর তুমি 25 ms/1 বেগে ওকে ক্রস করে যাচ্ছ, তাহলে তোমার বন্ধু দেখবে তুমি তাকে 10 ms/1 বেগে তার দিকেই যাচ্ছ, অর্থাৎ সে যেদিকে গাড়িটা চালাচ্ছে তুমিও ঠিক সেদিকে 10 ms/1 বেগে সামনের দিকে এগিয়ে যাচ্ছ। এটাই হচ্ছে আপেক্ষিক বেগ। অর্থাৎ একটা বস্তুর যে পরম বেগটা থাকে তুমি আসলে সেটা দেখো না,
বা ফিল করতেছো না, তুমি দেখতেছো আপেক্ষিক ব্যাপারটা। এখান থেকে আপেক্ষিকতার ধারণাটা আসতেছে। এখান থেকে আমরা এখন আস্তে আস্তে যাবো আপেক্ষিক গতি এবং আপেক্ষিক স্থিতিতে। জিনিসটা বোঝার চেষ্টা করো। এই বস্তুটার বেগ কিন্তু মূলত 25 ms ইনভার্স 1, কিন্তু বি দেখতেছে এই বস্তুটাকে 10 ms ইনভার্স 1। তাহলে এটা কি আসলে রিয়েল বেগ ওর? না, এটা আপেক্ষিক বেগ। তাহলে আমার যদি আমি কোনো এই জিনিসটাতে পয়েন্ট করো, আমি কোনো গতিশীল বস্তুর সাপেক্ষে অন্য কোনো একটা বস্তুর সঠিক গতি পরিমাপ করতে পারি না। আচ্ছা, আমি যদি এটা এখানে গাড়ি ধরো, এটা তোমার বন্ধু 15 ms ইনভার্স 1 বেগে এদিকে যাচ্ছে, এবং এখানে একটা গাছ আছে, সেই গাছের মধ্যে তুমি বসে আছো, এভাবে করে বসে আছো, গাছের ডালে বসে আছো, তুমি পাটা ছড়াই বসে আছো গাছের ডালে। তো গাছের ডালে বসে আছো, তোমার বন্ধু 15 ms ইনভার্স 1 বেগে সামনের দিকে যাচ্ছে। তাহলে তোমার বেগ কত? তোমার বেগ v = 0। এটা হচ্ছে তুমি এ বস্তু, সাপোজ এটা হচ্ছে তুমি এ বস্তু। আমি আবার বলতেছি, আমি যখন দুইটা গতিশীল বস্তু নিয়ে আলোচনা করতেছিলাম, তখন আমি একটা জিনিস বুঝছি, সেটা হচ্ছে কোনো গতিশীল বস্তুর সাপেক্ষে অন্য কোনো গতিশীল বস্তুর সঠিক গতি পরিমাপ করা যায় না। কোনো গতিশীল বস্তুর সাপেক্ষে অন্য একটা গতিশীল বস্তুর সঠিক গতি পরিমাপ করা যায় না। এখন আমি দেখব কোনো গতিশীল বস্তুর সাপেক্ষে অন্য কোনো একটা বস্তুর সঠিক স্থিতি পরিমাপ করা যায় কিনা, সেটা একটু দেখব। তাহলে দেখো, আমি এটা একটু সুন্দর করে বুঝাই। জিনিসটা কিন্তু আমরা অন্যদিকে যাচ্ছি, মানে একটা মূল টপিকে যাচ্ছি, জিনিসটা বোঝার চেষ্টা করবো তোমরা। এটা হচ্ছে একটা গাছ, এটা হচ্ছে গাছের ডাল। গাছের ডালটা একটু বড়, হচ্ছে একটা গাছের ডাল। এই গাছের ডালে তুমি বসে আছো, অনেক স্মাইলিং ফেসে তুমি বসে আছো। তাহলে গাছের ডালে যে তুমি বসে আছো, তোমার বেগ হচ্ছে কত? তুমি বসে থাকছো, তুমি কিছু করতেছো না, মুভ করতেছো না, সময়ের সাথে সাপেক্ষে তোমার বস্তুর অবস্থানে পরিবর্তন হচ্ছে না। তাহলে তুমি হচ্ছে v = 0, তোমার v এর মান হচ্ছে 0, তোমার বেগ 0, তোমার অবস্থানের পরিবর্তন হচ্ছে না, তাই তোমার বেগ 0। এমন সময় তোমার বন্ধু একটা দামি গাড়ি নিয়ে তোমাকে ক্রস করে চলে যাচ্ছে, তুমি পড়ালেখা করো নাই তাই গাছে বসে আছো, ও পড়ালেখা করছে তাই গাড়িতে চড়তেছে। এই হচ্ছে তার দামি গাড়ি, এটা হচ্ছে তোমার বন্ধু, ও সানগ্লাস পরে তোমার দিকে তাকায় আছে। গাড়ি চালাচ্ছে, এই যে তোমার বন্ধু গাড়িটা চালাচ্ছে, আর লাইটও মারছে। আচ্ছা দেখো, তোমার বন্ধু 20 ms ইনভার্স 1 বেগে সামনের দিকে যাচ্ছে এবং তোমাকে হাই দিচ্ছে, এরকম একটা ব্যাপার। তাহলে দেখো, এই গাড়িটা 20 ms ইনভার্স 1 বেগে সামনের দিকে যাচ্ছে, এই গাড়িতে তোমার বন্ধু বসে আছে আর তুমি গাছের ডালে বসে থাকছো, তোমার বেগ হচ্ছে 0। এখানে যদি আমি আপেক্ষিক বেগ হিসাব করি, ধরো তোমাকে আমি বলতেছি তুমি হচ্ছে এ, তুমি যে গাছে বসে আছো সেই গাছ হচ্ছে এ, মানে তুমি হচ্ছে এ সাপোজ, আর এটা হচ্ছে বি, তোমার বন্ধু হচ্ছে বি। ধরো তোমার নাম আবুল, ওর নাম হচ্ছে বাবুল, অথবা এ আর বি দিয়ে তোমরা একটা নাম বানিয়ে নিও। তো এটা হচ্ছে এ দিয়ে একটা নাম, এ দিয়ে কি নাম দেওয়া যায়? এ দিয়ে নাম আবুল, ঠিক আছে, আর বি দিয়ে হচ্ছে বাবুল। তো দেখো, আমি যদি এ আর বি দিয়ে কাজ করি, তোমার বন্ধুর সাপেক্ষে তোমার বেগ কত হবে? আমি আগে শিখাইছিলাম একজনের সাপেক্ষে আরেকজনের বেগ কিভাবে বের করতে হয়। তাহলে বি এর সাপেক্ষে এর বেগ, বি এর সাপেক্ষে এর বেগ হবে ভি এ মাইনাস ভিবি, অর্থাৎ 0 মাইনাস 20, অর্থাৎ মাইনাস 20 ms ইনভার্স 1। অর্থাৎ খেয়াল করো, তোমার বন্ধু দেখবে তোমার বেগ হচ্ছে মাইনাস 20 ms ইনভার্স 1, অর্থাৎ তোমার বন্ধু যখন গাড়ি করে যাচ্ছে, সে দেখবে তুমি গাছের ডালে বসে আছো, তুমি সহ গাছটা পেছনের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ তোমাদের বেগ হয়ে যাচ্ছে 20 ms ইনভার্স 1, যেখানে তোমার বেগ ছিল 0। তোমার বন্ধু গাড়িটা করে যাচ্ছে, সে দেখতেছে তোমার বেগ হচ্ছে 20 ms ইনভার্স 1 এবং সেটা বিপরীত দিকে, অর্থাৎ পেছনের দিকে। তাহলে তোমার বন্ধুর সাপেক্ষে তোমার বেগ হচ্ছে, তোমার বন্ধুর সাপেক্ষে
তোমার বেগ হচ্ছে -20 ms ইনভার্স 1, তাহলে কি আসলে কি তোমার বেগ -20 ms ইনভার্স 1? না, তোমার বেগ হচ্ছে 0। তাহলে এটা তোমার আসল বেগ না, এটা তোমার আপেক্ষিক বেগ। তাহলে আমি আবার বলতেছি, একটা গতিশীল বস্তুর সাপেক্ষে অন্য কোনো বস্তুর সঠিক স্থিতিও পরিমাপ করা যায় না। তুমি কিন্তু স্থিতিশীল, কিন্তু গতিশীল বস্তুর সাপেক্ষে তুমি হচ্ছে গতিশীল, তুমি কিন্তু স্থিতিশীল। কিন্তু আমি যখন গতিশীল বস্তুর সাপেক্ষে চিন্তা করতেছি, তাহলে তুমি কিন্তু আর কি নও, স্থিতিশীল নও, তুমি গতিশীল। তাহলে আমি একটা জিনিস বুঝলাম, সেটা হচ্ছে গতিশীল বস্তুর সাপেক্ষে গতিশীল বস্তুকে প্রসঙ্গ কাঠামো রাখা যাবে না। আমি যদি কোনো বস্তুর পরম গতি বা স্থিতি পরিমাপ করতে চাই, আমি যদি কোনো বস্তুর পরম গতি বা স্থিতি পরিমাপ করতে চাই, তাহলে প্রসঙ্গ কাঠামোটাকে গতিশীল হওয়া যাবে না, প্রসঙ্গ কাঠামোটাকে হইতে হবে পরম স্থিতিশীল। কেন? কারণ হচ্ছে গতিশীল বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর সঠিক স্থিতি পরিমাপ করা যায় না, গতিশীল বস্তুর সাপেক্ষে অন্য কোনো গতিশীল বস্তুর সঠিক বা পরম গতিটাও পরিমাপ করা যায় না। এখন আমি যদি একটু অন্যভাবে চিন্তা করি, আমি এ বস্তুর সাপেক্ষে বি এর গতি হিসাব করি, তাহলে কিরকম হবে? এ এর সাপেক্ষে বি এর বেগ, তাহলে কি হবে? ভিবি মাইনাস বি এ, ভিবি মাইনাস ভি এ হবে ভি এ মাইনাস ভিবি হবে, তাহলে ভিবি মাইনাস ভি এ, তাহলে কত হবে? 20 মাইনাস 0, আনসার হবে 20। ভালো করে খেয়াল করো, 20 মাইনাস 0 মানে হচ্ছে 20, তার মানে তোমার সাপেক্ষে তোমার বন্ধুর বেগ হচ্ছে 20 ms ইনভার্স 1, এবং সেটা সামনের দিকে, মানে তোমার বন্ধু যেদিকে যাচ্ছে ঠিক সেদিকে, বন্ধু যেদিকে যাচ্ছে সেদিকে বেগটা হিসাব হচ্ছে। তাহলে আমি একটা জিনিস বুঝতে পারতেছি, সেটা হচ্ছে একটা স্থিতিশীল বস্তুর সাপেক্ষে কোন একটা বস্তুর সঠিক গতিটা পরিমাপ করা যায়। একটা স্থিতিশীল বস্তুর সাপেক্ষে কোন বস্তুর সঠিক স্থিতিটা, সঠিক গতিটা পরিমাপ করা যায়। আচ্ছা, তোমার সাপেক্ষে গাছের গতি কত হবে? তোমার সাপেক্ষে গাছের গতি হচ্ছে 0, কারণ গাছও শূন্য, তুমিও শূন্য, তুমি গাছটাকে দেখতেছো শূন্য, গাছটা তোমাকে দেখতেছো শূন্য। তাহলে স্থিতিশীল বস্তুর সাপেক্ষে অন্য একটি স্থিতিশীল বস্তুর সঠিক স্থিতি পরিমাপ করা যাচ্ছে, স্থিতিশীল বস্তুর সাপেক্ষে অন্য একটা গতিশীল বস্তুর সঠিক গতি পরিমাপ করা যাচ্ছে। তাহলে প্রসঙ্গ কাঠামোর জন্য আমাদের লাগবে একটা স্থিতিশীল বস্তু। প্রসঙ্গ কাঠামো হিসেবে আমাদের প্রয়োজন হবে একটা স্থিতিশীল বস্তু। তাহলে গতিশীল বস্তুর সাপেক্ষে অন্য কোনো বস্তুর পরম গতি বা পরম স্থিতিশীল পরিমাপ করা যায় না। তাহলে কোনো বস্তুর পরম গতি বা পরম স্থিতি পরিমাপ করতে হলে আমাকে একটা পরম স্থিতিশীল বস্তুর প্রয়োজন হবে। আমি আবার বলতেছি, কোনো বস্তুর পরম গতি বা পরম স্থিতি পরিমাপ করতে হলে আমার একটা পরম স্থিতিশীল বস্তুর প্রয়োজন হবে। কিন্তু মহাবিশ্বে কোনো বস্তু স্থিতিশীল না। আমি পৃথিবীতে দাঁড়ায় আছি, পৃথিবী ঘুরতেছে, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতেছে, সূর্য পুরো গ্যালাক্সিতে ঘুরতেছে, এভাবে সবকিছুই ঘুরতে আছে, বুঝতে পারছো? সবকিছু মুভিং, সবকিছু মুভিং অবস্থায় আছে, সবকিছুই কোনোটাই স্থিতিশীল না। তাহলে মহাবিশ্বের কোনো গতি যদি, মহাবিশ্বের কোনো বস্তু কণা যদি পরম স্থিতিশীল না হয়, তাহলে ওই পরম স্থিতিশীল বস্তুর সাপেক্ষে আমি অন্য কোনো বস্তুর পরম গতি বা স্থিতিকে বের করতে পারবো না। যেহেতু সবাই গতিশীল, ওই গতিশীল বস্তুর সাপেক্ষে অন্য বস্তুগুলোর আমি আসলে আপেক্ষিক গতি বা স্থিতি বের করতেছি। যেহেতু সবকিছুই গতিশীল, যেমন তুমি একটা ট্রেনে করে যাচ্ছ, অনেক বড় ট্রেন, তোমার বন্ধু ট্রেনে করে যাচ্ছে, তো তুমি তোমার দুজনের বেগ সেম, 5 ms ইনভার্স 1, 5 ms ইনভার্স 1, দুজনই গতিশীল। দেখা যাচ্ছে জানলা দিয়ে তোমরা যখন একজন আরেকজনের দিকে তাকাচ্ছ, তুমি জানলায় দিয়ে তুমি ওই পাশের ট্রেনের তোমার বন্ধুকে যেরকম দেখতেছো, যে বেগে আছে, তোমার বন্ধু তোমাকে সে বেগে দেখতেছে। আসলে কিন্তু তোমরা গতিশীল, কিন্তু একজনের সাপেক্ষে আরেকজন স্থিতিশীল। তাহলে গতিশীল বস্তুর সাপেক্ষে আমি আবার বলতেছি, কোন বস্তুর পরম গতি বা পরম স্থিতি পরিমাপ করতে হলে আমাদের একটা পরম স্থিতিশীল বস্তু প্রয়োজন। গতিশীল বস্তুর সাপেক্ষে এটা করা যায় না। যেহেতু মহাবিশ্বের কোনো বস্তু কণাই প্রকৃতপক্ষে স্থির নয়, সবাই মূলত গতিশীল, তাই আমি বলতে পারি কোনো গতিশীল বস্তুর সাপেক্ষে অন্য কোনো বস্তুর পরম গতি বা স্থিতি পরিমাপ করা যায় না। এজন্যই বলা হয়ে থাকে এই মহাবিশ্বের কোনো বস্তু কণার গতি এবং স্থিতি পরম নয়। এই মহাবিশ্বের কোনো বস্তু কণার গতি বা স্থিতি পরম নয়, সকল গতি এবং স্থিতি আপেক্ষিক। আশা করি আমি জিনিসটা তোমাদেরকে বুঝাতে পারছি।
তো আজকের ক্লাসটা এতটুকুই থাকবে। ইনশাল্লাহ আমি আগামীকাল বা পরশু আবার 5টা বাজে তোমাদের ক্লাস নিয়ে হাজির হব। দেন কিছু অঙ্ক করাবো, গ্যালিলিও সূত্রগুলো পড়াবো। ইনশাল্লাহ চ্যাপ্টারটা ইনশাল্লাহ তাড়াতাড়ি শেষ করে দেবো। ওকে, তোমরা সাপোর্ট করবা এবং ক্লাসগুলো করবা, বন্ধুদেরকে শেয়ার করবা, ওদেরকে জানাবা। যতদিন পর্যন্ত লকডাউনটা চলবে অনলাইন ক্লাসটা থাকবে ইনশাল্লাহ। ফি আমানিল্লাহ, তোমরা ভালো থাকবে।